নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন। আজকে আমি করাচ্ছি 46তম ক্লাস, যেটি 30শে অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল। তো আমাদের এ এবং বি দুটো বিবৃতি রয়েছে, তো আমাদের এখন বের করতে হবে কোন বিবৃতিটি ভুল। তো দেখো, বলেছে 1833 সালের চার্টার অ্যাক্ট বাংলার গভর্নর জেনারেলের পদবি পরিবর্তন করে, যার নাম পরিবর্তন করে ভারতের গভর্নর জেনারেল রাখা হয়। তো দেখো, 1833 সালের গভর্নর চার্টার অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর জেনারেল হয়ে যায় ভারতের গভর্নর জেনারেল। তো এই বিবৃতি কিন্তু সঠিক, তো এটা কিন্তু ভুল বিবৃতি নয়। ঠিক আছে, তো আমাদের বের করতে বলেছে ভুল বিবৃতি। আর বিতে বলেছে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে, তো দেখো এটাও কিন্তু ভুল নয়, এটাও কিন্তু সঠিক বিবৃতি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি তাহলে এখানে কোনো ভুল বিবৃতি নেই। তো সঠিক উত্তর হবে এ বা বি কোনোটি ভুল নয়। ঠিক আছে, এ বা বি কোনোটি কিন্তু ভুল নয়। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের একটি প্রধান বৈশিষ্ট্য নয়। মৌলিক কর্তব্য যেটি ভারতীয় সংবিধানে 51 এ অথবা 4 এ ভাগে কিন্তু বর্ণিত রয়েছে। 51 এ ধারায় এবং 4 এ ভাগে কিন্তু বর্ণিত রয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো যেটা প্রধান বৈশিষ্ট্য নয় সেগুলো হচ্ছে, দেখো অপশন ডি, এগুলি আইন দ্বারা বলবৎযোগ্য এবং আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, এইগুলি আইন দ্বারা বলবৎযোগ্য এবং আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। এটা কিন্তু মৌলিক কর্তব্যের প্রধান বৈশিষ্ট্য নয়। পরবর্তী প্রশ্ন, সমুদ্রতলের সরু খাদ বা খাদগুলি নিম্নলিখিত কারণে গঠিত হয়। তো সমুদ্রতলের সরু খাদ বা খাদগুলি গঠিত হয় টেকটনিক কার্যকলাপের মাধ্যমে। টেকটনিক কার্যকলাপের মাধ্যমে সমুদ্রের তলের সরু খাদ এবং খাদগুলি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, এসএইচজিদের সাপাপ এর ক্ষমতায়নের মডেলের 3টি উপাদান কী। এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপ, তো এদের সাপাপ মডেলের 3টি উপাদান হচ্ছে দারিদ্র্যের সামাজিক সংহতি, মূলধন গঠন এবং সক্ষমতা বৃদ্ধি। অপশন বি সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বোচ্চ। তো দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার কিন্তু সর্বোচ্চ। ঠিক আছে, দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে সাক্ষরতার হার কিন্তু সর্বোচ্চ। আর দ্বিতীয় সর্বোচ্চ কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দমন ও দিউ। তো অপশন সি, দমন ও দিউ। ঝুটা শ্বাস হিন্দি উপন্যাসটি লিখেছেন কে। তো ঝুটা শ্বাস এই হিন্দি উপন্যাসটি লিখেছেন যশপাল। অপশন এ যশপাল। দেখো, বলেছে স্মৃতিস্তম্ভগুলিকে তাদের নিজ নিজ নির্মাতাদের সাথে মেলাও। দেখো, দিল্লির জামা মসজিদ এটা নির্মাণ করেছেন কে? শাহজাহান। এলাহাবাদ দুর্গ এটা নির্মাণ করেছেন কে? আকবর। কিলা ই কুনহা মসজিদ
এটা নির্মাণ করেছেন শেরশাহ। আর সম্বলের জামা মসজিদ এটা নির্মাণ করেছেন বাবর। তো আমরা দেখতে পাচ্ছি অপশন ডি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেছেন? শাহজাহান। এলাহাবাদ দুর্গ নির্মাণ করেছেন আকবর। কিলা ই কুনহা মসজিদ নির্মাণ করেছেন শেরশাহ। আর সম্বলের জামা মসজিদ নির্মাণ করেছেন বাবর। তো অপশন ডি কিন্তু সঠিক উত্তর। সংস্কৃতির অন্যতম নিদর্শন হরপ্পা স্বাধীনতার পূর্বে ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে পাওয়া গিয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল? তো হরপ্পার নিদর্শন স্বাধীনতার পূর্বে ভারতের পাঞ্জাবে পাওয়া গেছিল। তো সঠিক উত্তর হবে ভারতের পাঞ্জাব প্রদেশে। কবাডিতে পয়েন্ট অর্জনের জন্য একজন রেইডারকে যে লাইন অতিক্রম করতে হয় তার জন্য কী শব্দ ব্যবহার করা হয়? তো কবাডি খেলায় লাইন পার করে কিন্তু এক রেইডার অন্য দিকে যায়। এই যে লাইন পার হওয়া, এই শব্দটিকে বলা হয় বাল্ক লাইন। তো অপশন এ বাল্ক লাইন। নিম্নলিখিত কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ দুই কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে? তো দ্বিকক্ষ বিশিষ্ট বলতে বিধানসভা এবং বিধান পরিষদ। তো ভারতের মোট 6টি রাজ্যে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কর্ণাটক। তো আমি কিন্তু অনেকবার বলে দিয়েছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোন কোন রাজ্যে রয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর কোন কোন রাজ্যে রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী প্রশ্ন, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটিতে উল্লেখযোগ্য সংখ্যার সংখ্যা কত? দেখো, আমরা জানি সমস্ত অশূন্য সংখ্যাই কিন্তু তাৎপর্যপূর্ণ। অশূন্য সংখ্যা বলতে 2, 5, 9, 1, ঠিক আছে? তো সমস্ত অশূন্য সংখ্যাই কিন্তু তাৎপর্যপূর্ণ। আর শূন্য সংখ্যা তাৎপর্যপূর্ণ হয় যখন এই 2, 5 বা 9 এর মাঝে থাকে বা এর ডান সাইডে থাকে। তো দেখো এখানে এই যে জিরো, হ্যাঁ, এই যে জিরো কিন্তু তার কিন্তু কোনো তাৎপর্য নেই। কিন্তু এই যে জিরোটা 5 এবং 9-এর মাঝখানে যে জিরোটা সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ। তো এখানে উল্লেখযোগ্য সংখ্যা তাহলে কটা পেলাম? এখানে উল্লেখযোগ্য সংখ্যা পেলাম 4। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 4। পরবর্তী ভারতীয় সংস্কারক জ্যোতিরাও ফুলে মূলত ভারতীয় সমাজের কোন সামাজিক কুফলের সমালোচনা করেছিলেন? তো জ্যোতিরাও ফুলে তিনি জাতিগত বৈষম্যের এই যে সামাজিক কুফল এর কিন্তু সমালোচনা করেছিলেন। তো সঠিক উত্তর হবে জাতিগত বৈষম্য। অপশন এ জাতিগত বৈষম্য। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত সারঙ্গদেব ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কোন গ্রন্থটি রচনা করেছিলেন? তো পণ্ডিত সারঙ্গদেব তিনি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, যিনি সঙ্গীত রত্নাকর এই গ্রন্থটি রচনা করেছিলেন। তো অপশন বি সঙ্গীত রত্নাকর। পরবর্তী প্রশ্ন, আত্তলু ইদু কোন অঞ্চলের সাংস্কৃতিক উৎসব? তো এটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির সাংস্কৃতিক উৎসব। তো অপশন বি সঠিক উত্তর, দাদরা ও নগর হাভেলি। রোহন বোপন্না কোন সালে লন টেনিসের পুরুষদের ডাবলস বিভাগের বিশ্বের 1 নম্বর হন? তো রোহন বোপন্না একজন পেশাদার লন টেনিস খেলোয়াড়, যিনি 2024 সালে বিশ্বের 1 নম্বর ডাবলস বিভাগে 1 নম্বর হন। ঠিক আছে, ডাবলসে, সিঙ্গেলসে নয়, ডাবলস বিভাগে বিশ্বের 1 নম্বর হন রোহন বোপন্না। দৌলতাবাদের চাঁদ মিনারটি 210 ফুট উঁচু একটি সরু মিনার, যা ড্যাশ তলায় বিভক্ত। তো দৌলতাবাদের চাঁদ মিনারটি কত ফুট
কত তলায় বিভক্ত? তো এটা কিন্তু 4 তলায় বিভক্ত, অপশন সি 4 তলা। আর এর উচ্চতা কত? তো এর উচ্চতা কিন্তু 210 ফুট। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত সূত্রের ভিত্তিতে ব্যক্তিত্ব চিহ্নিত করো। দেখো বলেছে তিনি একজন প্রশংসিত ভারতনাট্যম নৃত্যশিল্পী, আর তিনি 2016 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপক। তো এখানে কোন শিল্পীর কথা বলা হয়েছে? তো এখানে যে শিল্পীটির নাম বলা হয়েছে সেটা হচ্ছে প্রতিভা পোল্লাদ। তো প্রতিভা পোল্লাদ তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং 2016 সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। বৈশাগু উৎসবে নিম্নলিখিত কোন লোকনৃত্য পরিবেশিত হয়? বৈশাগু উৎসব এটা কিন্তু আমাদের আসাম রাজ্যের একটি উৎসব। তো এই উৎসবের সময় বাগুরুম্বা লোকনৃত্য পরিবেশিত হয়। তো অপশন বি বাগুরুম্বা। নিম্নলিখিত কোন নদীগুলি মধ্যপ্রদেশ দিয়ে প্রবাহিত হয়েছে? তো নিম্নলিখিত যে নদীগুলো রয়েছে তার মধ্যে বেতুয়া নদী, এই নদীটি কিন্তু মধ্যপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দু সালে ভারত সরকার ভাইব্রান্ট ভিলেজ কর্মসূচির মাধ্যমে পর্যটন অবকাঠামো এবং ড্যাশ গ্রামগুলোতে চালু করেছিল। দেখো এই ভাইব্রান্ট ভিলেজ কর্মসূচি এটা অরুণাচল প্রদেশের কিমিথু, ঠিক আছে, কিমিথু অরুণাচল প্রদেশের কিমিথুতে কিন্তু চালু করেছিল, কিমিথু গ্রামে, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হবে সীমান্ত গ্রামগুলিতে চালু করেছিল, ঠিক আছে। তো অপশন এ সীমান্ত। তো অরুণাচল প্রদেশের কিমিথু গ্রামের সীমান্তে চালু করেছিল এই ভাইব্রান্ট ভিলেজ কর্মসূচি। মে 2025 অনুযায়ী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? তো তিনি হলেন অজিত ডোভাল। নিচের কোনটি অ্যাসিড এবং ক্ষারের জন্য একটি প্রাকৃতিক নিদর্শক? তো অ্যাসিড এবং ক্ষারের মধ্যে একটি প্রাকৃতিক নিদর্শক হলো চীন গোলাপ বা চায়না রোজ। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ড্যাশ কচ্ছ উপসাগরের মাথায় অবস্থিত বন্দরটি মুম্বাই বন্দরের চাপ কমাতে সাহায্য করে? তো কচ্ছ উপসাগরের মাথায় অবস্থিত বন্দরটি হচ্ছে কান্ডালা। তো কান্ডালা কচ্ছ উপসাগরের মাথায় অবস্থিত, যে বন্দরটি মুম্বাই বন্দরের চাপ কমাতে সাহায্য করে। সায়ানোব্যাকটেরিয়া নিম্নলিখিত ড্যাশ ক্ষেত্রগুলির অন্তর্গত? তো সায়ানোব্যাকটেরিয়া এটা হচ্ছে প্রডিউসার বা প্রযোজক। শেষ প্রশ্ন, জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে বিহার রাজ্যের বহুমাত্রিক দারিদ্র্য মোট জনসংখ্যার কত শতাংশ? তো বিহারের মোট জনসংখ্যার মাথাপিছু অনুপাত অনুযায়ী 33.76%, ঠিক আছে। তো 2023 সালের বিহারের দারিদ্র্য মোট জনসংখ্যার 33.76%। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।